আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, যে আপনাদের ৭১-এর ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? এটা তাদের অভ্যাস, কারণ এই দলটি যা বলে তা করে না, আর যা করে তা বলে না। এদের চরিত্র হচ্ছে এদের কথার সাথে বিপরীতমুখী। আবার একটা দেশকে, জাতিকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি বানিয়ে এখানে আবার একটি ভাগ বিভক্তি করে রেখেছে এবং স্বাধীনতার চেতনার কথা বলে জাতিকে এনেস্থেশিয়া দিয়ে বেহুশ করে রাখার চেষ্টা করেছে। তোমরা এই চেতনা নিয়ে ঘুমাও আর আমরা তোমাদের শোষণ করি। প্রিয় দেশবাসী, এই দেশটা আমাদের সবার। আমরা ঘোষণা দিয়েছি এখানে আর ভাগ বিভক্তি কাউকে আমরা করতে দেব না। জামাত দেশপ্রেমিক কিনা এটা তো এদেশের জনগণ জানে। হ্যাঁ, জামাতের একটা কোয়ালিটি আছে, সেটা হইলো জামাত এত ডিসিপ্লিন যে তারা কমিউনিস্টের চাইতেও বেশি শৃঙ্খলা মানে চলে। আমি বাইতুল মুকাররমে বহু আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও প্লে করেছেন, ভিডিও দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আবারও জামায়াতকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী জামায়াতকে উদ্দেশ্য করে বলেছে, ৭১-এ আপনাদের ভূমিকা কি ছিল? আপনারা তো যুদ্ধাপরাধী এবং মুক্তিযুদ্ধ বিরোধী একটা দল। আপনাদের দিয়ে দেশে আর কি আশা করা যায়? আপনারা পায়ের রগ কাটা পার্টি, আপনাদেরকে মানুষ ভালোভাবেই চেনে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জামায়াত ইসলামকে নিয়ে আবার উদ্দেশ্য প্রণোদিতভাবে রুহুল কবির রিজভী কি বলল আমরা সেটা শুনবো, তারপরে কথা বলবো। এবং একই সাথে রুহুল কবির রিজভীর বক্তব্যের বিপরীতে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর কি বললো আমরা সেটাও শুনবো। রুহুল কবির রিজভীকে পাবনায় পাঠাতে বলেছে জামায়াতের আমির। তিনি বলেছে, রুহুল কবির রিজভী যা শুরু করেছে সম্প্রতি সময়ে তাকে পাবনায় পাঠানো উচিত এবং মেন্টাল হাসপাতালে, পাবনায় মানসিক হাসপাতালে ভর্তি করে তার মানসিক ভারসাম্য ফিরিয়ে আনা হোক। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, রুহুল কবির রিজভী কি বলল জামায়াতকে নিয়ে এবং জামায়াতের আমির রুহুল কবির রিজভীকে পাল্টা জবাব দিতে গিয়ে কি বললো সেটা আমরা দেখি, তারপরে কথা বলি। আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, যে আপনাদের ৭১-এর ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে মানুষ হাসবে। মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না। একটি রাজনৈতিক দল আমি দেখলাম, এটা আমাকে বিস্ময় লেগেছে, যে দেশপ্রেমিক তারা আর সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে, কারণ তাদের পূর্বসূরীরা এই বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। তারাই স্বাধীনতার ঘোষণা দিয়েছে। মেজর জিয়াউর রহমান অন্যতম একজন সেই সেক্টর কমান্ডার যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আরও মেজররা যারা ছিলেন সেক্টর কমান্ডার সেই সময়, পরে তারা অনেকে জেনারেল হয়েছে। আপনার অনেকেই এর মধ্যে রয়েছে। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি জনগণ যখন অত্যাচারিত হয়েছে, সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। এমনকি ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেখানেও একটি উজ্জ্বল ভূমিকা রেখেছে। আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, যে আপনাদের ৭১-এর ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে মানুষ হাসবে। মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না। এই ছাত্র জনতার আন্দোলন এবং ১৫.৫ বছর গণতান্ত্রিক শক্তির আন্দোলন, এই গণতান্ত্রিক শক্তির আন্দোলনের পটভূমিতেই জুলাই এবং আগস্টে ছাত্র জনতারা নেমে এসেছে। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের হত্যার বিচার ১ বছরের মধ্যে সম্পন্ন হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকার, ডক্টর ইউনূসের প্রতি আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধা আছে, কিন্তু এই সরকার তো সর্বজনীন সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার। শুধু জুলাই আগস্টে যারা মারা গিয়েছেন বা অত্যাচারিত হয়েছেন, শুধু তাদের সেই সব হত্যাকাণ্ড, সেই সব অপরাধের বিচার হবে? ইলিয়াস আলীর বিচার হবে না? চৌধুরী আলমের বিচার হবে না? 15.5 বছর যারা ক্রস ফায়ারের শিকার হয়েছে তাদের বিচার করবেন না? যারা এই ক্রস ফায়ার দিয়েছে
যারা শীতলক্ষা নদীতে আপনার 7টি লাশ ভাসিয়ে দিয়েছে, সেই সমস্ত দুর্বৃত্ত র্যাবের অফিসারদের বিচার হবে না? 15.5 বছর তো গণতান্ত্রিক সংগ্রামে এই নিবেদিত প্রাণ মানুষ যারা পৃথিবীতে বেঁচে থাকলে আরো বড় হতো, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি হতো, তারা আজ পৃথিবী থেকে নেই। এই যে অপরাধ করেছে শেখ হাসিনা, এই যে কসাইয়ের ভূমিকা পালন করেছে শেখ হাসিনা, সেই সমস্ত অপরাধীদের বিচার হবে না? আমরা জুলাই আগস্টে যে সমস্ত শিশু বাচ্চা থেকে শুরু করে শ্রমিক জনতা আত্মদান করেছে, তাদের সেই মহিমান্বিত আত্মদানকে শ্রদ্ধা জানায়। তাদের যেমন বিচার হতে হবে, ঠিক তেমনি 15.5 বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকাতরে জীবন দিয়েছেন, যারা নিরুদ্দেশ হয়ে গিয়েছেন, তাদের কেন বিচার হবে না? তাদেরও তো বিচার হওয়া উচিত। আমরা এমন একটা দেশে বসবাস করি যেই দেশটি পৃথিবীর মানচিত্রে একেবারে ছোট। এটাকে মাইক্রোস্কোপ দিয়ে অনেকটা দেখতে হয় যে আমাদের দেশটি কোথায়, কিন্তু এই ছোট্ট দেশে বিপুল সংখ্যক মানুষ। পৃথিবীর 6ষ্ঠ জনবহুল দেশ হচ্ছে বাংলাদেশ। অনেক দেশ আছে আমাদের চেয়ে 50 গুণ বড়, পার্শ্ববর্তী দেশ আছে আমাদের চেয়ে 26 গুণ বড়। এরকম বিশ্বের বিশাল বিশাল দেশের পাশাপাশি বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। 18 কোটি মানুষ, 56,000 বর্গমাইল মাত্র এর আয়তন। এখানে আমরা মুসলমানরা আছি, আমাদের হিন্দু ভাই বোনেরা আছে, বৌদ্ধ সম্প্রদায়ের ভাই বোনেরা আছে, খ্রিস্টান সম্প্রদায়ের ভাই বোনেরা আছে। আমরা মিলেমিশে যুগ যুগ ধরে এই দেশে বসবাস করছি। কিন্তু একটা অপশক্তি বাংলাদেশকে, সমাজকে ভেঙে টুকরা টুকরা করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগিয়ে এই সমাজটাকে শোষণ করেছে। এই সত্যিই সর্বশেষ 15.5 বছর ক্ষমতায় ছিল। তারা সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর এই মারামারি লাগিয়ে রেখেছিল। তারা বিভিন্ন ধর্মের মানুষ, নৃজাতির মানুষ, তাদের জমা জমি দখল করেছে, লুণ্ঠন করেছে, তাদের ইজ্জতের উপর হাত দিয়েছে, এমনকি তাদেরকে দেশ থেকেও বিতাড়িত করেছে। 72 সালের 10 জানুয়ারি থেকে শুরু করে 24 সালের 5 আগস্ট পর্যন্ত একই কাজ দফায় দফায় তাদের দ্বারা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তারা এর দায়ের ভার বরাবরই এদেশের ইসলামপন্থী জনগণের উপর ফেলে দেয়। এটা তাদের অভ্যাস, কারণ এই দলটি যা বলে তা করে না, আর যা করে তা বলে না। এদের চরিত্র হচ্ছে এদের কথার সাথে বিপরীতমুখী। আবার একটা দেশকে, জাতিকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি বানিয়ে এখানে আবার একটি ভাগ বিভক্তি করে রেখেছে এবং স্বাধীনতার চেতনার কথা বলে জাতিকে এনেস্থেশিয়া দিয়ে বেহুশ করে রাখার চেষ্টা করেছে। তোমরা এই চেতনা নিয়ে ঘুমাও আর আমরা তোমাদের শোষণ করি, আমরা তোমাদেরকে খাবলে খুবলে শেষ করি, আমরা ব্যাংকগুলা খেয়ে দেয় আমাদেরকে হৃষ্টপুষ্ট করি, সেক্টর ইন্ডাস্ট্রি মেল কর্পোরেশন যা আছে সব শেষ করে দেশেও রাখে নাই, সব নিয়ে গেছে বিদেশে। 26 লক্ষ কোটি টাকা 15.5 বছরে বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে। আপনাদের এইদিকে বোধহয় এই কথা নাই, চুরের মার বড় গলা, এইদিকেও আছে তো, সব জায়গায় দেখি আছে। কিন্তু আসলে চুরের মার বড় গলা এদের ক্ষেত্রেই সঠিকভাবে এটা খাটে। তারা যখন তখন মানুষকে বেইজ্জত করেছে, আলেম উলামাকে বেইজ্জত করেছে, এদেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দকে বেইজ্জত করেছে, খুন করেছে। তারা বিরোধী দলের নেতাকর্মীদেরকে দুনিয়া থেকে উঠে ফেলেছে, আবার কাউকে গুম করে এখন পর্যন্ত তাদের পরিবার জানে না তাদের বুকের ধন জীবনে বেঁচে আছে কিনা। তারা আয়নাঘর তৈরি করেছে, তারা আমাদের জনগণের ভোটের অধিকারটা কেড়ে নিয়েছে। এখন আমরা চাই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে 15.5 বছর লাগাতার আমরা রাজনৈতিক দলগুলো আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, কিন্তু শেষ ফলাফলটা আমাদেরকে এনে দিয়েছে আমাদের যুব সমাজ, ছাত্রছাত্রীরা, তরুণ তরুণীরা। আমরা তাদেরকে ভালোবাসি, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, সেলিউট জানাই। তাদের জন্য আমরা গর্বিত, তারা আমাদের সন্তান। একটু আগে আমার ভাই মৌলানা আব্দুল হালিম বলে গেছেন 17 বছর বয়স পর্যন্ত সরকার চিন্তা করছে যাদের বয়স হয়েছে তাদেরকে ভোটার করার। যদি 17, 15, 16, 14, 12
আমাদের এই সন্তানেরা যদি যুদ্ধ করে আমাদেরকে স্বাধীনতা এনে দিতে পারে, আমরা কি একটা বুটের উপহার তাদের হাতে তুলে দিতে পারি না? এদের কথা শুনলে তো আমাদের আনন্দিত হওয়ার কথা। এরা তো আমাদেরই সন্তান, আমরা তাদের অভিভাবক। সেই বাবাই তো সার্থক বাবা, যে তার সন্তানের উন্নতিতে অগ্রগতিতে উৎফুল্ল হয়, খুশি হয়। ওই বাবা হইল ব্যর্থ বাবা, দুষ্ট বাবা, যে সন্তানের উন্নতি এবং অগ্রগতি সহ্য করতে পারে না। আমাদেরকে সহ্য করতে হবে না, শুধু এদেরকে বুকে ধারণ করতে হবে, ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে ধারণ করতে হবে। দেশবাসী, এই দেশটা আমাদের সবার। আমরা ঘোষণা দিয়েছি এখানে আর ভাগ বিভক্তি কাউকে আমরা করতে দেব না। আমরা সবগুলা হাত, সবগুলা দল, সবগুলা ধর্ম একত্রিত হয়ে বাংলাদেশকে একটা ফুলের বাগান হিসাবে সাজাবো ইনশাআল্লাহ। যেই দেশে বৈষম্য থাকবে না। একজন কৃষক, তিনি কৃষিজাত দ্রব্য উৎপাদন করবেন, তিনি মনের খুশিতে উৎপাদন করবেন দুটা কারণে। একটা হলো তিনি তার দেশকে উৎপাদিত দ্রব্য দিয়ে সহযোগিতা করছেন, আর একটা হলো এর মাধ্যমে তার প্রয়োজন মেটাবেন। এই জন্য কৃষিকে আধুনিকরণ করতে হবে, মাটির জীবন ফিরিয়ে আনতে হবে। মাটিকে আমরা ক্ষতি করে ফেলেছি, মাটির উপরে বড় জুলুম করেছি আমরা। অবৈজ্ঞানিক ভাবে সার এবং কীটনাশক প্রয়োগ করে মাটির জীবনী শক্তি আমরা ধ্বংস করে ফেলেছি। এইটাকে এখন আবার ফিরিয়ে আনতে হবে। জলাধার পানি যে সমস্ত জায়গায় জমে থাকে, নদীর নাব্যতা নাই, বিল শুকায় এখন একেবারে মরুভূমি হয়ে গেছে। এই জায়গাগুলোকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছে, এখন বলবেন যে অনেক জায়গায় বেতন খুব কম, এরা চলবে কিভাবে? ইনশাআল্লাহ ইনসাফ ভিত্তিক সমাজ যখন হবে, তখন তাদের বেতন বৈষম্যটাও সমন্বয় করা হবে, যাতে একজন মানুষ সম্মানের সাথে হালাল রিজিকের উপরে নির্ভর করে চলতে পারে। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশে মায়ের পেট থেকে জন্ম নেওয়া একটা শিশু, সে গরিবের সন্তান না ধনীর সন্তান, এটি বড় কথা নয়। তার জন্মের সাথে সাথে তাকে তিনটা জিনিস বাধ্যতামূলক ভাবে দিতে হবে। একটা হচ্ছে তার অসুখ হলে সুচিকিৎসা, দ্বিতীয়টি হচ্ছে বেড়ে ওঠার সাথে সাথে শিক্ষা, আর তৃতীয়টি হচ্ছে তার মানসিক বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ। এই তিনটা তাকে নিশ্চিত করতেই হবে। যার মা বাপের সামর্থ্য আছে তার মা বাপ অর্থের যোগান দিবে, যার সামর্থ্য নাই রাষ্ট্র বাধ্য তার অর্থের যোগান দিতে। তাহলে অনেক লক্ষ মেধা যেটা ঝরে যায় সেটা আর ঝরবে না। সেই মেধা দিয়ে আমাদের জমি ভরে উঠবে ইনশাআল্লাহ, এবং সেই মেধাবীদের হাতেই আমাদের বাংলাদেশ গড়ে উঠবে। আমরা এমন শিক্ষা দিতে চাই, যে শিক্ষা শেষে ডিগ্রি এবং মাস্টার্স শেষ হওয়ার পরে এক টুকরা কাগজ নিয়ে এ করে ও করে, এই অফিসে ওই দপ্তরে, অমুক চাচার কাছে অমুক খালুর কাছে আর দৌড়াদৌড়ি করতে হবে না। এই শিক্ষার সাথে মানবিক নৈতিক শিক্ষা থাকবে, এবং বৈষয়িক শিক্ষা এমন দেওয়া হবে যে তার শিক্ষা পাঠ চুকিয়ে শেষ করার সাথে সাথে তার হাতে সার্টিফিকেট যেমন আসবে, সার্টিফিকেটের সঙ্গে হয়ে তার কাজটাও তার হাতে চলে আসবে। আমরা প্রত্যেকটি শিক্ষার্থীর হাতকে এই দেশ গড়ার কারিগর এবং কর্মীর হাতে পরিণত করতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এমন একটি দেশ চাই যেই দেশে নারী পুরুষ নির্বিশেষে ঘরের ভিতরেও নিরাপদ থাকবে, রাস্তায় গেলেও নিরাপদ থাকবে, কর্মস্থলেও নিরাপদ থাকবে, এবং প্রত্যেকটি মানুষের সম্মান এবং ইজ্জতের গ্যারান্টি থাকবে। আজকে অনেকে ইসলামী দলগুলোর ব্যাপারে অপপ্রচার করে যে এরা যদি ক্ষমতায় যায় তাইলে মা বোনদেরকে আর ঘর থেকে বের হতে দিবে না, মা তোমরা সাবধান, এদের কাছেও যাই না, এরকম ভয় দেখায়। এরা কারা জানে? ওই দুশ্চরিত্রবান যারা আমাদের মায়েদের নিয়ে তামসা করে, তারা এই কথাগুলো বেশি বলে। আমরা মায়ের জাতিকে আপন মায়ের মতো দেখতে চাই। দুনিয়ায় দুইজন মানুষ ছাড়া সমস্ত মানুষ এসেছে মায়ের পেট দিয়ে, হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম। বাকি আমরা সবাই দুনিয়ায় এসেছি মায়ের পেট দিয়ে। সেই মাদেরকে আমরা শ্রদ্ধা আসনে রাখতে চাই। যাদের মেধা আছে এবং প্রয়োজন আছে, তারা যদি সমাজের অবদানে ভূমিকা রাখতে চান, তারা এখন যে সমস্ত জায়গায় ভূমিকা রাখেন সেই সমস্ত জায়গায় রাখবেন। বাড়তি দুটি জিনিস তাদের জন্য নিশ্চিত করা হবে। একটি হচ্ছে মায়ের মর্যাদা, দ্বিতীয়টি হচ্ছে তাদের নিরাপত্তা। ইনশাআল্লাহ সেদিন মা বোনেরা এই দেশে বসবাস করে তারা পরিচয় দিয়ে আল্লাহর স্বস্তি প্রকাশ করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে যে আল্লাহ এমন একটি সমাজ আমরা তো পেতে আগেই চেয়েছিলাম। বলা হয়েছে তাদের সবাইকে আমরা জোর করে বোরকা পরাই দেব। একজন হিন্দু বোন অথবা আমার মা, একজন বৌদ্ধ বোন কিংবা মা, একজন খ্রিস্টান বোন কিংবা মা, আমরা কোন বলে তাদের গায়ে বোরকা পরাবো?
এই অধিকার কি, এই দায়িত্ব কি ইসলাম আমাদেরকে দিয়েছে? হ্যাঁ, বলবেন না মুসলমানদের মধ্যেও তো রুকিয়া বেগম, সকিনা বেগম এই নামের অনেকে তো বোরকা করে না। এখানে রুকিয়া সকিনা কেউ থাকলে বা মা বোন থাকলে মাইন্ড করবেন না, আমি একটা উদাহরণ দিচ্ছি যে তারাও তো বোরকা করে না বা হিজাব করে না, পর্দা করে না। তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে কি আমরা বাধ্যতামূলক করবো না? দেখেন, মানুষের মনের উপর জোর চলে না, জোর চলে তার দেহের উপর। যদি মানসিক পরিবর্তন আসে, সেই পর্দাটা হবে তার জন্য দুনিয়া হারাতে কল্যাণের কারণ। আর যদি বুঝ আসার আগে জোর করে আপনি তাকে পড়ায় দেন, তাহলে সেটা তার জন্য হবে যন্ত্রণার কারণ। আমরা ইনশাআল্লাহ এমন পরিবেশ, এমন শিক্ষা এই দেশে নিশ্চিত করব যে মুসলমান মা বোনেরা গর্বের সাথে, আনন্দের সাথে তারা শালীন পোশাক পরে আল্লাহ শুকরিয়া আদায় করবে ইনশাআল্লাহ। সেদিন জোর করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অর্থনীতি ফুকলা, ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন সব ডাকাতি করে উদাও করে ফেলা হয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলা চাইলে এই অস্থির উপরে একটা সৎ প্রশাসন যদি গড়ে উঠে, সরকার যদি গড়ে উঠে, তাহলে অস্থি যেটা পাওয়া গেছে, হাড্ডি যেটা পাওয়া গেছে, ওইটাকে ইনশাআল্লাহ তার অবয়ব দেওয়া যাবে, এটা সম্ভব। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সৌভাগ্যক্রমে এই ব্যাংকের 6টি বছর বোর্ড অফ ডিরেক্টরসে আমার বসার সুযোগ হয়েছে। আমি ব্যাংককে দেখেছি, তখন ব্যাংকের ছিল সোনালী যুগ। এরপরে এই ব্যাংকে ডাকাত পড়লো বিগত সরকারের উস্কানিতে, ষড়যন্ত্রে। ডাকাত পড়ে ব্যাংকটা ডাকাতি করে নিয়ে গেল, ছিনতাই করে নিয়ে গেল। আমরা হাহাকার করলাম, চিৎকার দিলাম যে এই ব্যাংক নির্দিষ্ট কোনো দলের নয়, গোষ্ঠীর নয়, মানুষের নয়, বাংলাদেশের মানুষের এই ব্যাংক, জনগণের এই ব্যাংক। কথা বলুন, কেউ কথা বললো না। ডাকাত একদিন ডাকাতি করে ব্যাংকটা ফুকলা করে ফেললো, একটা সুশব্দ নাই। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের একটা মন্তব্য নিয়ে গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী একটা জবাব দিয়েছেন, এবং বেশ টাফ জবাব, আমরা এভাবে বলতে পারি, বেশ শক্ত সমালোচনা আছে। আমরা একটু মন্তব্যটা নিয়ে কথা বলি এবং আসলে বিএনপি এবং জামায়াতের কেমিস্ট্রিটা এখন কেমন এবং ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির পথরেখা কেমন দাঁড়াতে পারে এই দুটো দলকে যদি আমরা বিবেচনায় নেই, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সামনে আমাদের রাজনীতি মূল ধারাগুলো কেমন হবে সেটার একটা আলামত সম্ভবত আমরা এর মধ্যে খুঁজে পাবো। জামায়াতের আমির একটা আপত্তিকর মন্তব্য করেছেন বলে আমি মনে করি, ভীষণ আপত্তিকর ভাবে বলা উচিত। উনি বলেছেন, ডক্টর শফিকুর রহমান বলেন, দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে, একটি সেনাবাহিনী আর একটি জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ সরকার এই দুই শক্তিরই ক্ষতি সাধন করেছে। আগেই সেনাবাহিনীর ক্ষতি সাধন করেছে, পরে জামায়াতকে তছনছ করে দিতে উঠে পড়ে লেগেছে, ইত্যাদি ইত্যাদি। মানে দুটো দেশপ্রেমিক শক্তি, সেনাবাহিনী এবং জামায়াত। মানে আমার সাথে সাথেই মনে পড়লো এবং খুঁজে পেলাম শেখ হাসিনা গন্ধ আছে জামায়াতের আমিরের মুখে, বক্তব্যে শেখ হাসিনার গন্ধ পাওয়া গেল। আমি আগে শেখ হাসিনার মন্তব্যটা পড়ি। 2011 সালে তিনি একটা কর্মসূচির সমালোচনা করে বলছেন, বিডি নিউজ 24 এর নিউজ, যারা এখন দেশপ্রেমের কথা বলছেন দেশের কোনো সংকটেই তাদের পাওয়া যায় না। তিনি বলেন, আমার চেয়ে কে বেশি দেশপ্রেমিক, আমার চেয়ে দেশের স্বার্থ নিয়ে কে বেশি চিন্তা করে, এটাই আমার প্রশ্ন। শেখ হাসিনাই সবচেয়ে বড় দেশপ্রেমিক। অবশ্য জামায়াত আমির তার দেশপ্রেমিক, পরীক্ষিত দেশপ্রেমিকে উনি একা নন, সাথে সেনাবাহিনীকে রেখেছেন। স্বাভাবিকভাবেই এটা আলোচনা জন্ম দিয়েছে, সাথে সেনাবাহিনী কেন, সেনাবাহিনীকে খুশি রাখার চেষ্টা। তার চাইতে বড় কথা, কেউ যখন দাবি করি এই দুটো শক্তি দেশপ্রেমিক, আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম সেনাবাহিনীর আগে যেভাবে দেশপ্রেমিক যুক্ত করতে হয়, আমি পছন্দ করি না, এটা আমি পছন্দ করি না। এই দেশে প্রতিটা পেশা শ্রেণীর মানুষ দেশপ্রেমিক হতে পারেন, সেনাবাহিনীও দেশপ্রেমিক নিশ্চয়ই, কিন্তু এই অ্যাডজেক্টিভ, বিশেষণ তাদের নামের সাথে লাগিয়ে বিশেষায়িত করার এই প্রবণতা ভালো না, আমি ভালোভাবে দেখি না। এতে অন্যদেরকে খাটো করা হয়। এবং জামায়াত আমির যখন নিজেদেরকে এবং সেনাবাহিনীকে রাখছেন, তার মানে আর কেউ দেশপ্রেমিক নন। ভয়ঙ্কর মন্তব্য, মানুষকে অত্যন্ত নিচু করে তোলা, আন্ডারমাইন করা। তাদের ভাষায় আর কেউ দেশপ্রেমিক নন। রাজনৈতিক স্ফিয়ারের কথা যদি বলি, ধরুন বিএনপি, যারা দেশপ্রেমিক না তা বলছি না, জামায়াতকে আমি দেশপ্রেমিকই বলছি, কিন্তু তারাই শুধু দেশপ্রেমিক এই ক্লেমিংটার প্রবলেমের কথা বলছি। রাজনীতির মাঠে জামায়াতের চাইতে অনেক বেশি দীর্ঘ সময়, অনেক বেশি দীর্ঘদিন সাফার করেছে বিএনপি। তারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই জারি রেখেছেন। যেহেতু সাংগঠনিক সাইজে, জনসংখ্যার সাইজে, সমর্থকের সাইজে, কর্মীর সাইজে তারা জামায়াতের চাইতে অনেক বড়, শেখ হাসিনা তাদেরকেই সবচেয়ে বেশি বড় থ্রেট মনে করেছেন। বাট তারা তাদের লড়াই চালিয়ে গেছেন। আরো বহু মানুষ লড়াই করেছেন, সাধারণ মানুষ লড়াই করেছেন, অন্যান্য দল লড়াই করেছেন, মাঠে থেকেছেন, জেল খেটেছেন। বহু মানুষ ব্যক্তিগতভাবে কোনো দল করেন না এমন অনেক মানুষ জেলে গেছেন শুধুমাত্র শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে লড়াই করার জন্য, মামলার হয়রানির মধ্যে পড়েছেন। কেউ দেশপ্রেমিক না।
জামায়াত আর সেনাবাহিনী দেশপ্রেমিক, সবাইকে নাকচ করে দেয়া, সবাইকে বাতিল করে দেয়া। খুবই আপত্তিকর মন্তব্য যে কোনো বিবেচনায়। যাই হোক, যারা রিজভী খুবই টাফ জবাব দিয়েছেন এটা, এবং এর মধ্যে একটা সূত্র আছে ভবিষ্যতের রাজনীতিটা কিভাবে হবে। প্রথম আলো থেকে পড়ছি, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 71-এ আপনাদের ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? তিনি অনেক কথা বলেন। আরো বলেন, একটি রাজনৈতিক দল আমি দেখলাম, এটা আমার কাছে বিস্ময় লেগেছে, দেশপ্রেমী তারা আর সেনাবাহিনী দেশপ্রেমী নিঃসন্দেহে, কারণ তাদের পূর্বপুরুষেরা এই বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। তাই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন যে মেজর জিয়াউর রহমান, যিনি অন্যতম সেক্টর কমান্ডার, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আরো মেজর যারা আছেন, এগুলো সবকিছু বলা। তারপরে বলছেন যে সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেছেন, 24-এর অভ্যুত্থানেও সেখানেও উজ্জ্বল ভূমিকা আছে। তো সেনাবাহিনীকে বিএনপি এন্ডোর্স করছেন। এরপর বলছেন, আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, 71-এ আপনাদের ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমী নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমী। এই ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে মানুষ হাসবে, মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না। এটুকুই যথেষ্ট। বেশ টাফ জবাব, এবং 71-এর বয়ান বিএনপি সামনে এখন বেশ জোরে সোরে আনছেন। কিছুদিন আগে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ বলে একটা প্রতিষ্ঠান আছে, আমি নিজে ওই প্রতিষ্ঠানটার একজন প্রতিষ্ঠাতা সদস্য। আমরা একটা অনুষ্ঠান আয়োজন করেছিলাম, চেষ্টা ছিল আমাদের সব মানুষকে, আমরা যে মানে 3টা শব্দ আমাদের থিম ছিল, ঐক্য, সংস্কার, নির্বাচন। সো ঐক্যের একটা ডায়ালগের চেষ্টা ছিল। যাই হোক, সেখানে বিএনপি মহাসচিব এসছেন, সেখানেও তিনি খুব জোর দিয়ে 71-কে ধরে রাখার আলাপ এনেছেন। এবং সাম্প্রতিক সময় আমরা খেয়াল করব, বিভিন্ন ক্ষেত্রে যখন স্টুডেন্টরা বা আর কেউ 2024-কে দিয়ে 71-কে ধামাচাপা দিতে চায় বা এক ধরনের প্রবণতা দেখা যায়, বিএনপি সেটাকে প্রটেস্ট করে, তখন তারা খুব জোরে সোরে বিএনপি 71-কে সামনে নিয়ে আসে। রাইটলি এটা, ইনফ্যাক্ট এটা রাজনীতি, এটা বুঝতে পারতে হবে। 71-এ বিএনপির গ্লোরিয়াস হিস্ট্রি আছে। বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, তিনি স্বাধীনতার ঘোষক, তিনি সেক্টর কমান্ডার, তিনি শেষ দিকে এসে 3টা ফোর্সের একটা জেড ফোর্স, সেটার নেতৃত্ব দিয়েছেন। সো 71-এর যে লেগেছে, বিএনপি সেটা গর্বের সাথে নিতে পারে। নট অনলি দ্যাট, রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করা অনেক বেশি মুক্তিযোদ্ধা, ইভেন আওয়ামী লীগের চাইতে তুলনামূলকভাবে অনেক বেশি আছে বিএনপিতে। সো বিএনপি সেটা ক্লেম করে, এবং খুব স্বাভাবিকভাবে যেটা হয়েছে, জামায়াতের 71-এ প্রশ্নবিদ্ধ ভূমিকা আছে, খুবই টাফ ভূমিকা। আমি একটা ভিডিও করেছি, ফৌজদারি অপরাধগুলো বাদ দিলেও নৈতিকভাবে দানবীয় পাকিস্তানি সেনাবাহিনীরও পক্ষে থাকা বা অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকা, যখন তারা বাংলাদেশের মানুষের ওপরে ভয়ঙ্কর রকম গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ করছিল, তখন নৈতিক সমর্থন দেওয়াটা একটা বড় ভুল না, অপরাধ। সো জামায়াত চাইবে 71-কে সরিয়ে রাখা, এবং বিএনপি তার রাজনীতির কারণেই 71-ই সামনে আনছে আবার জামায়াত, যাতে এই ব্যাপারটাকে কিভাবে ডিল করে দেখা। যাই যেটা বলছিলাম এর আগেও, এখন না, আমরা একটু যদি পেছনে ফিরে যাই, আমরা দেখব জামায়াতের আমিরই প্রথম শুরু করেছিলেন 5 আগস্টের পর, যে মানে আমি এক্সাক্ট ওয়ার্ডিং মনে নেই, মানে এক জালিম গেছে আরেক জালিম আসছে, এরকম একটা ইঙ্গিত বিএনপির প্রতি করেছিলেন বিভিন্ন জায়গায়। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে বিএনপির প্রতি এক ধরনের ইঙ্গিত তাদের আছে। শুধু সেটা না, আসলে এক ধরনের মেরুকরণের আলাপ শোনা যাচ্ছে, আমি নিশ্চিত নই, কিন্তু শোনা যাচ্ছে, এবং সেটাই আমরা সামনে হয়তো দেখতে পারবো, যে ছাত্রদের সাথে জামায়াত এবং ইসলামপন্থী দলগুলোর এক ধরনের জোট তৈরি হওয়ার প্রবাবিলিটি তৈরি হয়েছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সব জামায়াত বা যে ধরনের সাংগঠনিক কাজ করে, মিছিল করে, তার মধ্যে জামায়াত এবং ছাত্র শিবিরের অনেকে ওখানে ইনভলভড আছেন। আমি আবারও বলছি, আমি নিশ্চিতভাবে বলছি না, আমি আবার একেবারে উড়িয়েও দিচ্ছি না, কারণ আমি খুবই ভালো সোর্স থেকে এটা জানতে পেরেছি। তো তাদের মধ্যে এক ধরনের অ্যালাইনমেন্ট আছে, এবং আমরা প্রকাশ্যেও যেসব আসে সেসব ক্ষেত্রেও দেখতে পাই। যেমন ধরুন, রাষ্ট্রপতিকে অপসারণ প্রশ্নে জামায়াত প্রতিবাদ করেনি, এটা আমাদের খুব স্পষ্টভাবে মনে পড়ে। শুধু সেটা না, আমি দেশের দৈনিক একটি পত্রিকার রেফারেন্স দিয়ে গতকালই একটা ভিডিও করেছি, সেখানে খুব স্পষ্টভাবে দেওয়া ছিল এই যে তাদের প্রক্লেমেশন অফ, তাদের ভাষায় রেভলিউশন, বিপ্লবের ঘোষণাপত্র, সেটা দেওয়ার ক্ষেত্রে জামায়াতের নীরব সম্মতি ছিল আরো অনেকগুলো দলের। ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে মাঠে একটা মেরুকরণ তৈরি হয়েছে। ইসলামপন্থী দলগুলো একদিকে, জামায়াত এর আগেই ঘোষণা দিয়েছে তারা বিভিন্ন ইসলামপন্থী দলের সাথে আলোচনা করছিলেন, এবং খুব অবিশ্বাস্যভাবে ইসলামী আন্দোলনের মতো দল, যারা মূলত একটা পীরের অনুসারীদের দল, সেই দলের সাথে জামায়াতের ঐতিহাসিকভাবে, যারা পীরের অনুসারী, তাদের সাথে জামায়াতের ঐতিহাসিক দ্বন্দ্ব আছে, কিন্তু সেটাও মিটিয়ে তারা বসার চেষ্টা করেছেন। সো ওইদিকে একটা মেরুকরণ হচ্ছে। তার সাথে আমি নিশ্চিত নই বৈষম্য বিরোধী ছাত্ররা যে দল করতে যাচ্ছেন তারা যুক্ত হবেন কিনা, কিন্তু অপর পাশে বিএনপি একটা সেন্ট্রিস্ট দল হিসেবে থাকছে, এবং এরকম একটা পলিটিক্যাল মেরুকরণ বাংলাদেশের, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আমি প্রাথমিকভাবে অন্তত এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যেখানে মধ্য ডান এবং ফার রাইটরা মিলে
একটা দল হবে এবং বিএনপি একসময় যে মধ্য ডান ধরনের টেন্ডেন্সি ছিল সেটা থেকে সরে এসে এখন পর্যন্ত বিএনপি অন্তত এক ধরনের সেন্ট্রিস্ট পলিটিক্যাল ফোর্স হিসেবে তার অ্যাটিটিউড দেখাচ্ছেন এবং জামায়াতের বিরুদ্ধে তারা যখন ফাইট করতে যাচ্ছেন তখন যেহেতু এখনো বেশ কিছু ইডিওলজিক্যাল ডিবেট আছে সেখানে তারা ৭১কে ডেকে আনছেন যাতে জামায়াতের সাথে তার এই রাজনৈতিক লড়াইটাতে তারা বেটার অবস্থানে থাকতে পারেন। জামাত দেশপ্রেমিক কিনা এটা তো এদেশের জনগণ জানে। হ্যাঁ, জামাতের একটা কোয়ালিটি আছে, সেটা হইল জামাত এত ডিসিপ্লিন যে তারা কমিউনিস্টের চাইতেও বেশি শৃঙ্খলা মানে চলে। এক, আমি বাইতুল মুকাররমে বহু আগে জামাতের এক সমাবেশে আমার জানাশোনা একজনকে পাইলাম, ও রোকন ফোকন না ওদের কি আছে না, তখন ছাত্র শিবির আগে ছাত্র সংঘ, সেখানে ওরে দেখলাম বাইতুল মুকাররম পূর্ব পাশে লাঠি হাতে গেটে দাঁড়ানো। আমি বললাম যে কিরে বাবা, তুমি ৫ ওয়াক্ত নামাজ পড়ো, এখন বাইতুল মুকাররমে জামাত হয়েছে, তুমি যাবে না নামাজ ফিলা? বলে যে আমার ডিউটি এখানে, আমাকে আরেকজন এসে রিলিফ দেবে, তোর ফরজে আমি নামাজ পড়ি। তো জামাত বলে যে জামাত সবসময় ফরজ না। আমি এটা কি বললাম? বলে যে মক্কা শরীফে যখন জামাত হয় তখন যারা নিরাপত্তার দায়িত্বে থাকে, এদের পুলিশ এরা কি নামাজ পড়ে নাকি? জামাত কি সবসময় ফরজ? ওই নিরাপত্তা রাখি অন্যকে নামাজ পড়তে দেওয়া, সেটাও একটা ফরজ। জামাতের এই কঠোর ডিসিপ্লিন। আরেকটা জিনিস আমি দেখলাম, জামাতের যে আওয়ামী লীগের একবার খালেদা জিয়া সমাবেশে আসার জন্য সব বন্দি করলো না, জামাতের লোকজন কেউ যদি জেলে যায়, আওয়ামী লীগ আলীবাজার এদের লোক গেলেও তারা এত খোঁজ না। জামাত কিন্তু এটা করে। বরং আমি এক জামাত কর্মী জেলে ছিল তখন ২.৫ মাস ৩ মাস, তার মাকে জিজ্ঞেস করলাম তোমার উপার্জন কম, ছেলে জেলে পড়ে আছে, চলতেছ কীভাবে? একটা চমৎকার জবাব দিছে। বলে যে আমার ছেলেটা আরও ৬ মাস জেলে থাকুক, ১ বছর থাকুক, আমি খুশি থাকবো। কারণ কি? বলে যে ছেলে উপার্জন করলে যা খেতাম যা পেতাম এখন তো তার থেকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছি, সব কিছু তারা তার জন্য পাঠাইতো। তো এখন এই জামাত তো এখন সুবিধা পাওয়ার জন্য যারা বলছে যে ৭১ আমরা ভুল করিনি, এটা বলছে না ৭১ আমরা ভুল করিনি, জামাতের নেতৃত্বের মধ্যে সততা আছে, কিন্তু দেশপ্রেম কতটুকু আছে সেটা পড়বে। তার কারণ আমি নিজে তো খালেদা জিয়ার আমলে জামাতের ২ মন্ত্রীর পতাকা উড়ানো দেখছি, তাদের সাথে কাজ করেছি ক্যাবিনেট মিটিংয়ে, নিজে আমি এবং মুজাহিদ। এরা বাইরে কোনো মিটিং করতে গেলে অফিসিয়াল মিটিং যেটা করতো, ঠিক অফিসের পয়সায় অফিসের মিটিংটাই করতো। পরে তাদের কর্মীদের সাথে মিটিং করার সময় তারা অফিসের পয়সা খরচ করতো না, এটা পার্টির পয়সা খরচ করতো। কিন্তু আমাদের অন্য দলগুলো তো কর্মীর মিটিং করলেও এটা করলেও সরকারি পয়সার থেকে সবটা করে। এইগুলো তাদের কিছু গুণাবলী আছে, কিন্তু তাই বলে তারা দেশপ্রেমিক এবং সেটার সাথে ট্যাগ করে দিবে সেনাবাহিনীর সাথে। তো সেনাবাহিনী দেশপ্রেমিক তো মার্শাল ল দিয়ে আসে, তো দেশপ্রেমের জন্য আসে। বঙ্গবন্ধু হত্যা করে তো কতিপয় বিপদগামী বলুক, যাই হোক, সে সেনাবাহিনী। তো জিয়াউর রহমানকে হত্যা করছে প্রেসিডেন্ট, সেও তো সেনাবাহিনী। আরেকজনকে হত্যা করছে সাত্তার, কয় যে সাত্তার তো মরে না, আরে সাত্তার নিঃসন্তান একা নিরীহ মানুষ, তারে সরাই দিলে সেটাও তো সে সেনাবাহিনী। তো তারা যদি এইসব কিছু সব মিলাইয়া দেশপ্রেমিক হয়, আবার দেশপ্রেমিক হইয়া পরে এসে পার্টি করে। দেশপ্রেমের জন্য তো আসলে মার্শাল ল দিয়ে, মার্শাল ল সেরে কিন্তু যাবে না, নিজে আবার পার্টি করছে বাজাদ, এর সাথে এসে পার্টি করছে জাতীয় পার্টি। হ্যাঁ, আবার এরা পরের অস্তিত্বের জন্য জামাতের সাথে আবার একজোট হয়। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন, আপনাদের ওপিনিয়নটা কি? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের ওপিনিয়ন জানাবেন। আজকের মতো ভিডিওটা শেষ করতে চাই, কিন্তু ভিডিও শেষ করার আগে বলতে চাই আপনাদেরকে, যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। সাম্প্রতিক সময়ে রুহুল কবির রিজভী বিএনপির নেতারা যে এলোমেলো কথা বলছে, এলোমেলো বক্তব্য রাখছে, সেটা নিয়ে কি বলবেন? আপনাদের কি বলার আছে? আপনারা কি বলতে চান? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মাত্র ৫ মাস হয় নাই শেখ হাসিনার দেশ থেকে বিতাড়িত হওয়া, এরই মধ্যে বিএনপি তাদের আসল চেহারা, আসল রূপ দেখাতে শুরু করে দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিএনপি ভাবছে তারা ক্ষমতায় চলে গেছে, হাসিনার অনুপস্থিতিতে বা আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ক্ষমতায় যাবে, তারা এটা ধরে নিয়েছে। এই জন্য তারা এরকম বিতর্কিত মন্তব্য করছে, একের পর এক জামায়াতকে ছোট করে কথা বলছে। যেই দেখছে জামায়াতের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন, সেই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী জামায়াতের বিরুদ্ধে বক্তব্য শুরু তাদের। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আপনারা কি বলতে চান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।